মহাবীর হনুমানের মতো মহাপরাক্রমশালী, রণকৌশল নিপুণ, মহাপণ্ডিত, শাস্ত্রজ্ঞ মহাপুরুষকে কিছু অর্বাচীন কতক ঠাকুর মার্কা মহামূর্খ জঙ্গলের বাঁদর বানিয়ে ছেড়েছে। পৌরাণিক মহাকাব্য রামায়ণের অন্যতম মুখ্য চরিত্র মহাবীর হনুমান বা বজরঙ্গবলী। রামায়ণের যে গল্প পড়ে বা টিভিতে বা সিনেমায় যে রামায়ণ দেখে আমরা বড় হয়েছি, সেখানে মহাবীর হনুমান সহ সমস্ত বানর জাতিকে মাঙ্কি বা বাঁদর প্রজাতি হিসাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু রামায়ণ গবেষকদের মতে রামায়ণে উল্লিখিত বানররা কখনোই শাখামৃগ বা বাঁদর ছিলেন না। তারা আসলে ছিলেন প্রাচীন ভারতের টোটেমীয় বানর সম্প্রদায়। প্রাচীন ভারতে একাধিক টোটেমীয় সম্প্রদায়ের পরিচয় পাওয়া যায়। আপনারা একটু খেয়াল করলে দেখবেন, বাঁদর এই শব্দটা কিন্তু রামায়ণে কখনোই ব্যবহার করা হয়নি। রামায়ণে সবসময় বানর শব্দটি ব্যবহার করা হয়েছে। বানর আর বাঁদর এর মধ্যে বিস্তর ফারাক। ঐতিহাসিক এবং গবেষকদের মতে রামায়ণে উল্লিখিত বানররা মোটেই আমাদের পরিচিত বাঁদরের মতো ছিল না। রামায়ণের বর্ণনা অনুযায়ী তাদের বুদ্ধি, কারিগরি দক্ষতা, ভাষাগত জ্ঞান, যুদ্ধের কৌশল এইসব থেকে জানা যায় তারা আমাদের মতোই এবং কিছু ক্ষেত্রে আমাদের থেকেও বহুগুণ উন্নত ছিল। তবে এই বানররা অবশ্যই ছিল অনার্য গোষ্ঠীভুক্ত। প্রাচীন সংস্কৃতে বা শব্দটি উপমা অর্থে ব্যবহৃত হতো। সেই হিসাবে বা নর শব্দের ভাষাগত মানে দাঁড়ায় মানুষের মতো। অন্য একদল গবেষকের মতে বানর শব্দটি এসেছে বনবাসী এবং নর এই দুটি শব্দ থেকে। বনবাসী নর অর্থাৎ বনে বসবাসকারী মানুষ বা উপজাতি, ফরেস্ট ট্রাইব। সংস্কৃতে বন শব্দের সঙ্গে ইক প্রত্যয় যোগে তৈরি হয় বান শব্দ। তারপর বান শব্দের সঙ্গে নর সন্ধি করলে হয় বা নর বা বানর, অর্থাৎ বনে বসবাসকারী নর বা মানুষ। বাল্মীকি রামায়ণে বানর জাতির বাসস্থানের বর্ণনায় বলা হয়েছে তারা মূলত ঋক্ষবা পর্বতের উপত্যকা এবং তার আশেপাশের পর্বত এবং জঙ্গলে বসবাস করতেন। ঋক্ষবা পর্বত কোনো কাল্পনিক পর্বত নয়। গবেষকদের মতে ঋক্ষবা পর্বত হল তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত বিন্ধ্য পর্বতমালার পশ্চিমাংশ। সেই অর্থে হনুমান ছিলেন দক্ষিণ ভারতীয় এবং দ্রাবিড় জাতিভুক্ত। রামায়ণ গবেষকদের বক্তব্য, রামায়ণে উল্লিখিত বানর আসলে আদিম মানুষের এক ধরনের প্রজাতি। প্রাচীন ভারতে নানা প্রজাতির মানুষের বসবাস ছিল এবং এখনও আছে। তাদের দেখতে যেমন আলাদা, তেমনি তাদের শারীরিক গঠন, মুখের আকৃতিও ছিল আলাদা রকমের। পরবর্তীকালে তাদের অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছে। বর্তমান যুগেও ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের শারীরিক গঠন, মুখের আকৃতি আলাদা রকমের এবং এই প্রসঙ্গে উল্লেখ্য আন্দামান দ্বীপপুঞ্জের জারোয়া প্রজাতি আজ বিলুপ্তির পথে। আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের বিভিন্ন পৌরাণিক গ্রন্থে দেবশিল্পী বিশ্বকর্মাকেও বানর বলে উল্লেখ করা হয়েছে। আবার রামায়ণের নল নামে বিশ্বকর্মার এক পুত্রের উল্লেখ পাওয়া যায়, যিনি একজন দক্ষ স্থপতি এবং রাম রাবণের যুদ্ধের পূর্বে সেতু বন্ধনের সময় তার উল্লেখযোগ্য অবদান ছিল। এবার হনুমান প্রসঙ্গে আসা যাক। হনুমান নামটা এসেছে হনু এবং মান এই দুটো শব্দ থেকে। হনু শব্দের অর্থ চোয়াল এবং মান শব্দের অর্থ আছে বা থাকা। তাহলে হনুমান শব্দের মানে দাঁড়ালো চোয়াল আছে যার। ঠিক যেমনটা বুদ্ধি আছে যার, সে হলো বুদ্ধিমান। কিন্তু এক্ষেত্রে হনুমান শব্দের সঠিক অর্থ হলো কদাকার চোয়াল বিশিষ্ট। আমরা বাঙালিরা আবার হনুমান বলতে মুখটা কালো রঙের দেখতে এক বিশেষ শ্রেণীর বাঁদর প্রজাতিকেই বুঝি। কালো মুখের ওই বিশেষ শ্রেণীর বাঁদরের আসল নাম লঙ্গুর, হনুমান নয়।
হনুমান হলেন পৌরাণিক যুগের মহাপরাক্রমশালী এক মহাপুরুষ। রামায়ণে কিষ্কিন্ধাকে হনুমান এবং বানরের দেশ বলে উল্লেখ করা হয়েছে। গবেষকদের মতে বর্তমানে সেই জায়গাটি হল কর্ণাটকের হাম্পি। রামায়ণ অবশ্যই একটি পৌরাণিক মহাকাব্য, তাই বলে রামায়ণ যে পুরোপুরি কাল্পনিক বা এর সঙ্গে ইতিহাসের কোনো যোগসূত্র নেই সেটা মনে করার কোনো কারণ আছে বলে আমি অন্তত মনে করি না। কারণ তৎকালীন সময়ের ইতিহাস লেখা থাকতো সাহিত্যের মাধ্যমে, আর সেই দিক থেকে দেখতে গেলে রামায়ণ সেই সময়কার একটি সমৃদ্ধ ইতিহাস। কাজেই রামায়ণের মধ্যে ইতিহাসের উপস্থিতি অনিবার্য। তবে এর মধ্যে যে কল্পনা এবং অতিরঞ্জিত কাহিনী মিশে আছে তাও অস্বীকার করার কোনো উপায় নেই। যুগ যুগ ধরে বাল্মীকি রামায়ণের মাহাত্ম্য অক্ষুণ্ণ থাকলেও রামায়ণের মূল কাহিনীর কিন্তু পরিবর্তন হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন আঞ্চলিক কবি তাদের স্বরচিত কাল্পনিক কাহিনী জুড়ে দিয়েছে বাল্মীকি রচিত মূল রামায়ণের সঙ্গে। বিভিন্ন সময়ের এবং বিভিন্ন অঞ্চলের কবি সাহিত্যিকরা তাদের কাল্পনিক গালগপ্প আসল রামায়ণের সঙ্গে জুড়ে দিয়ে রামায়ণের ঐতিহাসিক গুরুত্বটাই নষ্ট করে দিয়েছে। এমন সব কাল্পনিক অবাস্তব গল্পগাছা রামায়ণের মধ্যে ঢোকানো হয়েছে যে সেই সব আষাঢ়ে গপ্প কেউ বিশ্বাস করে না। আঞ্চলিক কবিরা হনুমানকে অলৌকিক ক্ষমতার অধিকারী বানাতে গিয়ে এমন সব কাল্পনিক কাহিনী সৃষ্টি করেছেন যার ফলে রামায়ণ তার ঐতিহাসিক গুরুত্ব হারিয়ে নিছক এক কাল্পনিক কাহিনীতে পরিণত হয়েছে। রামায়ণ ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত হলেও কাল্পনিক মহাকাব্য হিসাবেই সবথেকে বেশি পরিচিতি লাভ করেছে। এবার হনুমানের লেজের প্রসঙ্গে আসা যাক। রামায়ণ গবেষকদের মতে হনুমানের যে লেজটি আমরা দেখতে পাই তা কিন্তু তার বায়োলজিক্যাল লেজ নয়। এটি বানর জাতির সাজসজ্জার একটি অঙ্গ এবং অবশ্যই তাদের সম্মানের প্রতীক। মুন্ডা উপজাতির দাবি অনুযায়ী তারা হনুমানের বংশধর। তাদের মতে রামায়ণে হনুমান এবং অন্যান্য বানরের যে লেজের উল্লেখ আছে তা তাদের বায়োলজিক্যাল লেজ নয়, সেটা আসলে তাদের পোশাকের বা ধুতির বাড়তি খুঁট। আজও মুন্ডারা তাদের ঐতিহ্যের অংশ হিসাবে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লেজ বের করা ধুতি পরে। হনুমানের লেজটি যে তার অঙ্গ বা প্রত্যঙ্গ নয় তার সবথেকে বড় প্রমাণ হল রামায়ণে স্বয়ং বাল্মীকি রাবণের মুখ দিয়েই জানিয়েছেন বানরদের লেজটা হলো তাদের সম্মান এবং সৌন্দর্যের প্রতীক। হনুমান মা সীতার অনুসন্ধানের উদ্দেশ্যে লঙ্কায় উপস্থিত হন এবং মা সীতার সঙ্গে তার সাক্ষাৎ হয়। এরপর রাবণের প্রহরীরা হনুমানকে দেখতে পেয়ে তাকে বন্দি করে রাবণের রাজসভায় নিয়ে আসে। শত্রুপক্ষের গুপ্তচর হনুমানকে রাবণ মৃত্যুদণ্ডের আদেশ দেন, কিন্তু রাজসভায় উপস্থিত বিভীষণ হনুমানকে এই বলে বাঁচিয়ে দেন যে দূত হত্যা অপরাধ। তাছাড়া রাবণের মতো শক্তিশালী রাজার পক্ষে এই রকম কাপুরুষোচিত কাজ শোভা পায় না। বিভীষণের কথায় রাবণ হনুমানের প্রাণদণ্ড মাফ করে দেন। তার পরিবর্তে রাবণ বলেন যে হনুমানের লেজটি হলো তাদের সম্মান এবং সৌন্দর্যের প্রতীক, তাই তার লেজটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হোক। এরপর হনুমানের সেই লেজে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। লেজ পুড়িয়ে দেওয়ার অর্থ হলো হনুমানের সম্মানহানি করা। বর্তমান সময়েও আমরা দেখতে পাই মাথায় পাগড়ি বা টুপি পরা সম্মানের প্রতীক হিসাবে বিবেচিত হয়। হনুমানকে অলৌকিক শক্তির অধিকারী বানাতে গিয়ে কিছু কবি এবং সাহিত্যকার এমন সব অবাস্তব কাল্পনিক গল্পের সৃষ্টি করেছেন যা মহাবীর হনুমানের গৌরব এবং সম্মানহানি করেছে। সাহিত্যকারদের কারণেই এক মহাপুরুষ ব্যক্তির শাখামৃগ পরিচয় প্রাপ্তি ঘটেছে।